সত্যি কথা আমি কোনদিন বলছি বলো? সেই তো কথা। 7 দিন তো পরে। একদিনও বলো না। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমরা চলে এসেছি যথারীতি ছাদে। কারণ সকালবেলা এই ছাদে মানে আমার পছন্দের জায়গায় না আসলে হয় বলো? দিনের দুটো সময়, একটা হচ্ছে সকাল আর একটা হচ্ছে বিকাল। এই দুটো সময় একবার ছাদে না আসলে মনটা আমার খুব খারাপ করে। যেহেতু এই একটুখানি ছাদ বাগান আমি নিজে হাতে তৈরি করেছি আর আমি নিজে হাতে এর যত্ন আত্তি করি, মানে এদের, তো তাই জন্য ওই সকাল আর বিকেলটা আমি 1 ঘন্টা করে এই ছাদ বাগানকে সময় দেই। কখনো এদের খাবার দিতে হলে সকালবেলায় দিতে হয়, বা খোল জল দিতে গেলে, ওষুধ দিতে গেলে এই সকালবেলাটাই বেস্ট টাইম। তো এখন কাটা হচ্ছে লাউয়ের ডগা। একটা জলের ড্রামকে হাফ করে সেখানে মাটি দিয়ে 3টে লাউয়ের বীজ পুঁতে দিয়েছিল বাবা। তো 3টে গাছ হয়েছে আর সেই গাছ থেকে এখন লাউয়ের ডগা কাটা হচ্ছে। অনেক লাউও এসেছে, এবার দেখা যাক সেগুলো বড় হয় কিনা। যেহেতু এই লাউ গাছগুলো ডাইরেক্ট মাটির সাথে কানেক্টেড নয়, ছাদের ওপরে টবের ভেতরে এই লাউ গাছগুলো হয়েছে, ওই জন্য এদের যত্ন আত্তিও স্পেশালভাবে করতে হয়। বেশ কয়েকটা লাউয়ের ডগা কাটা হয়েছে, তো সেইগুলো রান্না করা হবে। কি বলো তো, লাউয়ের ডগাগুলো না খুবই রুগ্ন, যেহেতু বৃষ্টি হচ্ছে না আর ইদানিং এত গরম পড়েছে, তার উপর কোনো বৃষ্টির দেখা নেই, ওই জন্য লাউ গাছগুলো একটু রুগ্ন রয়েছে। একটু যদি বৃষ্টির জল পড়তো অনেকটা ভালো লাউয়ের ডগা হতো, পাতাগুলো অনেক ভালো হতো। মানে সেই প্রাণবন্ত ব্যাপারটা নেই লাউ গাছের মধ্যে। আশা করছি খুব তাড়াতাড়ি যেন বৃষ্টি হয়, তাহলে লাউগুলো খুব পরিপুষ্ট হবে। মানে যে লাউগুলো এসেছে, অনেক লাউয়ের জালি পড়েছে, কিন্তু কটা বাঁচে এর মধ্যে সেটাই এখন দেখার। তো ছাদে উঠে সব গাছগুলোকে জল দেওয়া হয়ে গেছে, গাছগুলোকে স্নান করানো হয়ে গেছে। এখন যে ফুলগুলো ফুটেছে দেখো, অনেক বেলি ফুল ফুটেছে। কয়েকদিন আগেও জানো এত ফুল ফুটছিল, এখন আবার একটু কমে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জল না গাছের জন্য একদম অমৃত, সেই বৃষ্টিটাই হচ্ছে না, তো গাছগুলোতে ফুল কী করে হবে? খাবার দিয়ে আর কত সাপোর্ট দেবো বলো গাছকে? প্রাকৃতিক জিনিস গাছের ওপর না পড়লে গাছ ফুলই বা দেবে কোথা থেকে? রোজকার মতো চলে এসেছি রান্নাঘরে। দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আগেই বলেছিলাম যে লাউয়ের ডগা কেটেছি, তো কী রান্না হবে তোমরা সেটা বুঝতেই পারছো। অনেক পুরনো দিনের একটা রান্না, খুবই সিম্পল কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই রান্নার শেষের দিকে একটুখানি পোস্ত বেটে দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে, কিন্তু আমার যেহেতু গরম লাগছিল ওর জন্য শেষে আর পোস্ত বেটে দিতে পারিনি। তবুও যেহেতু কচি কচি একদম ডগা আর কচি পাতা, ওর জন্য যে পোস্ত বাটাটা দিইনি সেটা বোঝাই যাচ্ছিল না, খুব সুন্দর স্বাদ হয়েছিল। আর বড়িটা যেহেতু একদম হাতে বানানো, আমার কাকিমা বানিয়েছে। দোকানের বড়ির সাথে এই বড়ির কোনো তুলনা হয় না। জানো তো, আমাদের বাড়িতে অর্ধেক জিনিস আমাদের গ্রামের বাড়ি থেকে আসে, সবই আমাদের গ্রামের জমিতে চাষ হয়। তোমরা নিশ্চয়ই আমার গ্রামের বাড়ির ভিডিওটা দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কিন্তু আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। ছোটোবেলায় এই ঠাকুমা বাড়ি যাওয়ার জন্য কত মন কেমন করতো। তখন বাড়িতে লোক সংখ্যাও ছিল অনেক, কাকা কাকিমা পিসি সব একসাথে আমরা খেতে বসতাম। কিন্তু তারপর এক এক করে পিসিদের বিয়ে হয়ে গেল, কাকারা চাকরি পেয়ে এদিক ওদিক চলে গেল। এখন বাড়িটা না কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওর জন্য যেতে আর ভালো লাগে না। আর আগের বাড়িটা জানো মাটির বাড়ি ছিল, ঘরের ভেতর ঢুকলেই কেমন নিজের নিজের মনে হতো, একটা মিষ্টি গন্ধ বেরোতো। উঠোনটা ছিল অনেক বড় আর একদম রাস্তা লাগোয়া। রান্নাঘরে খেতে বসলে রাস্তার মানুষ দেখতে পেতাম, ঘরের ভেতর শুয়ে থাকলে জানলা দিয়ে দূরের বাঁশবাগান দেখতে পেতাম। রাতের বেলা সেই বাঁশবাগানের ওপর যখন পূর্ণিমার চাঁদ উঠত, তখন দেখতে কী অপূর্ব যে লাগতো। তারপর যখন সবাই এদিক ওদিক চলে গেল, বাড়িটা পাকা হয়ে গেল, মানে আগের মাটির বাড়িটা আর রইল না। তারপর থেকে আমার আর যেতেও ভালো লাগতো না জানো। আগে যখন গ্রামের বাড়িতে যেতাম হাতে 10 থেকে 15 দিন সময় নিয়ে যেতাম। ওই হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা হয়ে যেত, তারপর যে ছুটিটা পেতাম 1 মাস,
তো সেই 1 মাস আমি গ্রামের বাড়ি কাটিয়ে আসতাম। কখন যে সময় চলে যেত বুঝতেই পারতাম না। আর এখন হাতে এত সময়, কিন্তু মন টানে না আর। এখন এত বড় বাড়ি কেমন যেন খাঁ খাঁ করে। আর আগে বাড়িটা ছিল ছোট্ট, কিন্তু গেলেই একটা আনন্দ লাগতো, সবাই মিলেমিশে থাকতাম তো তাই জন্য। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ শাক রান্না কিন্তু হয়ে গেল। আর এখন মাছের ঝোল রান্না করছি। এই গরমে 2 থেকে 3 পদ রান্না করাটাই কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। রান্না করতে করতে মনে হয় কখন রান্নাঘর থেকে বেরোবো। ঘেমে নে পুরো অস্থির হওয়ার জোগাড়। আমি রান্না করতে করতে মোট 3 থেকে 4 বার নাইটি চেঞ্জ করি। যেহেতু আমি অত্যাধিক পরিমাণে ঘামি, ওর জন্য ওই ঘাম গায়ে যদি আমি সারা রান্নাটাই করি তাহলে আমার ঠান্ডা লাগা থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমি কি করি বলতো, একবারে অনেকগুলো নাইটি কিনে রেখে দিই, কারণ এই গরমকালে আমার নাইটি অনেক পরিমাণে লাগে। সারা দিনে প্রায় 8 থেকে 9টা নাইটি আমার চেঞ্জ হয়। তাহলে বুঝতেই পারছো যে আমি কি পরিমাণ ঘামি। তোমাদের দাদার আজকে সকাল সকাল ডিউটি হয়ে গেছে, মানে হওয়ার কথা ছিল ভোর 5টা থেকে 4টের মধ্যে, কিন্তু ওটা গড়াতে গড়াতে গেছে 11টা। মানে আমাকে 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। হাতের কাছে সবজি ছিল না, যেহেতু হঠাৎ করে ওর ডিউটিটা হয়ে গেছে, তাই আলু দিয়েই মাছের ঝোলটা করে নিলাম। একদম সিম্পলভাবে রান্নাটা করেছি, দেখতেই পেলে। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে, আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা, জিরে বাটা, আর টমেটো কুচি দিয়েছি। হলুদ তো ম্যান্ডেটরি। ব্যাস এই সব মশলাগুলো আলুর সাথে কষিয়ে তারপর জল ঢেলে ঝোল ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ফুটে উঠলেই ব্যাস নামিয়ে নাও। এত কম মশলায় তৈরি রান্না, আর খেতে এতটাই সুস্বাদু লাগে। আমি মাঝে মাঝে এই রান্নাটা করি। এই সেম প্রসেসে পটল দিয়ে মাছের ঝোল বা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগে খেতে। তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি বেশিরভাগ মাছের ঝোল এভাবেই করে থাকি। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে না? খেতেও এর থেকে সুন্দর হয়েছিল। গরমে একদম উপযুক্ত খাবার। বেশি তেল মশলা কিন্তু এর মধ্যে পড়েনি, তোমরা তো দেখতেই পেলে। সময়ও কম লাগে, এদিকে পেটও ঠান্ডা থাকে খেলে। ফ্রিজে দেখলাম একটা থোড় পড়েছিল, বাবা সেদিনকে এনেছিল, সেদিনকে আর করা হয়নি। তো ভাবলাম যে থোড় পড়ে থাকতে থাকতে কালো হয়ে যাবে, তার থেকে করে ফেলা ভালো। আমার আবার ঠাকুমা এসেছে, তো ঠাকুমাকে বললাম যে তাড়াতাড়ি কেটে দাও। ঠাকুমা তাড়াতাড়ি কেটে দিল। ওনাদের হাতের স্পিড জানোই তো, আগেকার দিনের মহিলা। বরের টাইম থাকলে বরই কেটে দেয়। তোমরা তো আমার ভিডিও দেখেছো যে বর আমাকে কাটাকাটিতে অনেকটা হেল্প করে। তো চটপট করে কালো জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে থোড়টা ভেজে নিলাম। থোড় যদি কচি হয় তাহলে কিন্তু অতটা সময় লাগে না, তো এই থোড়টা কচি ছিল, ওই জন্য চটপট করে হয়েও গেল। ব্যাস আজকের রান্না তো কমপ্লিট। হতে হতে কিন্তু 3 পদের রান্না হয়ে গেল। ভেবেছিলাম 2 পদের করব, তো থোড়টা এক্সট্রা একটা যেহেতু ছিল ওর জন্য থোড়টা ভেজে নিলাম। তারপরে স্নান টান সেরে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম। পুজোটা ওই দিয়ে দিয়েছিল। এই ভর দুপুরে রোদের মধ্যে ডিউটিতে যাবে, ভাবলেও খুব কষ্ট লাগে, কিন্তু কাজ তো করতে হবে। সবাই কিছু না কিছু কাজে বাইরে বেরোচ্ছে। পরিশ্রম না করলে পরিশ্রমের ফসল কি করে পাবে, তাই না? আমরা মেয়ে বউরা ঘরে পরিশ্রম করছি, আর আমাদের স্বামীরা মানে ছেলেরা বাইরে পরিশ্রম করছে। মোট কথা কাজ করতে হবে, অন্যকে ভালো রাখার জন্য আর কিছুটা নিজেকে ভালো রাখার জন্য। কারণ নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না। চলো, তোমার দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি, এবার আমরা দুজনে খেয়ে নিই, তারপর ওকে আবার রেডি করে দিতে হবে ডিউটিতে যাওয়ার জন্য। আমি ওর সাথেই বরাবর খেতে বসি। ও যখন থাকে না তখন ব্যাপারটা আলাদা, তখন একলাই খেতে বসতে হয়। কিন্তু ওর যখন ডিউটি সকাল 7টা 8টা কিংবা 10টার সময় পড়ে, তখন আমি যাই করি না কেন, রুটি বলো ভাত বলো, আমি ওর সাথেই খেয়ে নিই। এমনও হয়েছে আমি স্নান করার আগে ওর সাথে ভাত খেয়ে নিয়েছি, তারপরও চলে গেলে স্নান করে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের সাথে খেতে খেতে না আমার অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। ওকে ছাড়া খেতে ভালোই লাগে না। এই অভ্যেসটা কিন্তু আমার একার হয়নি, এটা ভেবো না, ওরও ওই এক অভ্যাস হয়ে গেছে। যদি খেতে না বসি 7 বার কানের সামনে বলবে খেতে বসলে না তো, খাও, এরকম করতে থাকবে। ওই জন্য যখনই হোক না কেন ওর সাথেই আমি খেতে বসি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন দেখো রেডিও হয়ে গেছে ইউনিফর্ম পরে, এখন বেরিয়ে যাবে।
তারপর আর সারাদিনে আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না যদি না আমি খুঁজে বার করি। খুঁজলে অবশ্য অনেক কাজই পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু যেদিন ইচ্ছা করে না সেদিনকে আমি করি না। কারণ আমার আদার্স অনেক কাজ থাকে, যেমন এডিটিংয়ের কাজ, মেকআপের কাজ, সেগুলো ও চলে গেলে দুপুরবেলাটাই আমি করতে সময় পাই। সত্যি কথা আমি কোনদিন বলছি বলো? সেই তো কথা। 7 দিন পর। একদিনও বলো না। বলি তাহলে সত্যি কথা বলি না, মিথ্যে কথা ধারে যায়। সত্যি কথা বলি কোনদিন? হ্যাঁ, তাহলে 7 দিন পর দেখা হবে। তাই 7 দিন থাকবে তো? না না সাথে ও মিথ্যে কথা আছে আমি জানি। তুমি জানো? না, দেখলে আমার ঠাকুমা আর তার নাচ জামাইয়ের খুনসুটি। যতক্ষণ বাড়িতে আমার ঠাকুমা আর আমার বর থাকবে ততক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে এরকম খুনসুটি চলতেই থাকবে, দেখতেও ভালো লাগে। তোমাদের দাদাভাই তো সব সময় আমার ঠাকুমার পেছনে লাগে। চলো এবার একটু ছাদে যাওয়া যাক, কারণ এই সময়টা জল দেওয়ার সময়। এত গরম পড়েছে না, তার উপর প্রচুর রোদ। সকালে জল দিই 7টা-8টার দিকে, দুপুর 12টা-1টা নাগাদ গোড়া পুরো শুকিয়ে যায়, তখন আবার জল দিতে হয়। বেশি রোদ উঠলে তো এমনও হয়েছে আমি 3-4 বার জল দিয়েছি। জল দিচ্ছি কিন্তু গোড়া শুকিয়ে যাচ্ছে প্রায় 1 ঘন্টার মধ্যে। আজকে সকাল ওই যখন ছাদে গেছিলাম 8টা নাগাদ, 7:30 নাগাদ, তো তখন জল দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 11:30 থেকে 12টা। তো এখন এসে দেখি প্রত্যেকটা গাছের গোড়া শুকিয়ে গেছে। এই যদি আমি না খেয়াল করতাম বা সেই বিকেলবেলা ছাদে আসতাম তাহলে গাছ আমার যেত। এইভাবেই খেয়াল রাখতে হয় জানো। এমনও পরিস্থিতি এসেছে যে শরীর অসুস্থ, সেই অবস্থায়ও ছাদে এসে আমি জল দিয়েছি। আমার শরীর যায় যাক, আমার একটা গাছও আমি মরতে দেব না। মনে হয় আমার শরীরের এক একটা হাড় এই এক একটা গাছ। এদের কিছু হলেই না বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। ইদানিং আমাদের বাড়িটা পুরোটাই রং হচ্ছে নতুন করে। এখন তো গাছপালাগুলো সাজানো দেখছো, কিছুদিন আগে গাছপালাগুলো সব ওলট পালট ছিল, এইগুলো রিসেন্ট সাজানো। এই গতকালই গাছপালাগুলো সাজিয়ে রাখা হয়েছে। যেদিন রংটা কমপ্লিট হয়েছে সেদিনই গাছপালাগুলো সাজিয়ে দিয়েছি, না হলে এত অসুবিধা হচ্ছিল, ছাদে চলার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। দেখো কি সুন্দর রংটা হয়েছে না, এদিকে হলুদ আর পুরো বাড়িটা ওই গোলাপি কালার কাছাকাছি একটা রং করা হয়েছে। সবই 2 কোট মারা হয়েছে, আরও 1 কোট বাকি। বাইরেটা হয়ে গেলে ভেতরটা পুট্টি করা হয়েছে, তারপর রং করা হবে। যেদিন বাড়িটা পুরোপুরি কমপ্লিট হবে একদিন তোমাদের সাথে রুম ট্যুরের ভিডিও শেয়ার করব, মানে পুরো বাড়িটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আগে কমপ্লিট হোক তারপর। ছাদ ঘরটা সবে পুট্টি হয়েছে, সাদা রংটাই কি সুন্দর লাগছে বলো। কিছুদিন আগেও ঘরটা কত অগোছালো ছিল, পুট্টি হওয়ার পরে রুমটার আদলই চেঞ্জ হয়ে গেছে। ভাবছি এই রুমটায় আমিই থেকে যাব। অবশ্য এই রুমটা নেওয়ার জন্য অনেকেই লাইনে রয়েছে, বাবা, ঠাকুমা, আরও অনেকে, কিন্তু আমি বলেছি রুমটা একান্ত আমার, কারণ এই গাছেদের সাথে আমি বেশি সময় কাটাই। এই রুমটা যেটা দেখছো এটা স্টোর রুম ছিল, তারপরে ঠিক হলো এটা রান্নাঘর হবে, কারণ দোতলায় যে রান্নাঘরটা হওয়ার কথা ছিল সেটা ঠাকুর ঘর করব বলে ঠিক করেছি। আমার খুব ইচ্ছা একটা বড় ঠাকুর ঘর হবে, আর সেই ঠাকুর ঘরে আমি পুজো করব মন ভরে। তাই জন্য প্ল্যান খানিকটা চেঞ্জ হয়েছে, ওটা রান্নাঘর না হয়ে ঠাকুর ঘর হবে। দেখো পুট্টির কাজ এখনও চলছে। এটা তো বাবা মার রুম, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। টাইলসের একটা সমস্যা হচ্ছিল, মানে যে টাইলস এসেছিল সেটার কোয়ালিটি একটু খারাপ ছিল, ওর জন্য পুরো টাইলসটা চেঞ্জ করে আবার নতুন টাইলস আনা হয়েছে। কাজেরিয়া কোম্পানিরই, কিন্তু নতুন একটা লট পুরো এসেছে, ওই লটটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আর 2 দিন পর থেকে টাইলস লাগানোর কাজ শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের রুম। জানলা থেকে আগের টাইলস খুলে ফেলে দেখো নতুন টাইলস লাগানো হয়েছে। এই টাইলসের কালারটা খানিকটা অ্যাশ কালারের, আগেরটা যেমন হোয়াইটের মধ্যে ছিল, এইটা অ্যাশ কালারের মধ্যে। এখন ইন্টেরিয়ারের কাজ বন্ধ রয়েছে, যেহেতু ফল সিলিংয়ে এখন পুট্টি হচ্ছে, এরপর আবার টাইলসের কাজ হবে, সেটা শেষ হবে, এরপর আবার শুরু হবে ইন্টেরিয়ারের কাজ। এখনও অনেক কিছু বাকি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই সিম্পল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। আজ যতটুকু আমি ইউটিউবে গ্রো করতে পেরেছি সব তোমাদের ভালোবাসার জন্য।
এইভাবেই আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। চলো আজকের মতো টাটা।